হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শাকিল আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের নতুন ভয়ঙ্কর সত্য ঘটনাটি শুরু করা যাক এবং বিস্তারিত জানা যাক। লেটস গো। আমার এই লাঙলের ফলায় আমি শুধু মাটিই চষি না, চষি আমাদের পূর্বপুরুষদের ভাগ্যকেও। এই মাটির প্রতিটা কণায় মিশে আছে তাদের ঘাম, তাদের রক্ত, তাদের গল্প। কিন্তু আমি এমন এক রাতের সাক্ষী, যখন আমার এই চেনা মাটির বুক চিরে বেরিয়ে এসেছিল এমন এক দুর্গন্ধ, যা কোনো পচা ফসল বা মরা ইঁদুরের ছিল না। ওটা ছিল নরকের গন্ধ। আমার নাম ধীরেন, নদিয়া জেলার এক ছোট গ্রামের এক সাধারণ চাষি, বয়স 40-এর কোঠায়। এই মাটি, এই ধানক্ষেত আর আমার দুটো বলদ, এই নিয়েই আমার জীবন। বাপ ঠাকুরদার মতোই আমার জীবনটাও এই মাটির সাথেই বাঁধা। আমাদের গ্রামটা বেশ শান্ত, কিন্তু আমাদের গ্রামের ঠিক পাশেই আছে একটা বিশাল পুরনো, প্রায় ভুলে যাওয়া বিল। নাম তার শাখিনীদহ। লোকে বলে বহু বছর আগে ওই বিলে নাকি এক ভয়ঙ্কর সাপের মতো দেখতে ডাকিনী বাস করত। সে নাকি রাতের বেলায় বিল থেকে উঠে এসে গ্রামের গবাদি পশু, এমনকি ছোট ছোট বাচ্চাদেরও তুলে নিয়ে যেত। অবশ্য ওসব এখন পুরনো দিনের গল্প। এখন আর ওই বিলে কেউ যায় না, ওটা আগাছা আর জঙ্গলে ভর্তি হয়ে গেছে। এই গল্পটা গত আষাঢ় মাসের। তখন আমাদের মাঠে আমন ধানের চারা সবে মাথা তুলেছে। সবুজ কচি ধানের শীষ বাতাসে দুলছে, দেখতে কি যে ভালো লাগে। গন্ডগোলটা শুরু হলো এক অমাবস্যার রাতের পর। সেদিন সকালে আমি যখন আমার খেতে গিয়েছি, তখন আমি যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার ধান খেতে ঠিক মাঝখানে একটা বিশাল গোলকার চিহ্ন, প্রায় 10-12 ফুট ব্যাসের একটা নিখুঁত গোল বৃত্ত। আর সেই বৃত্তের ভেতরের সমস্ত ধানের চারা এমনভাবে শুয়ে পড়েছে যেন কেউ একটা বিশাল গোল চাকতি দিয়ে ওগুলোকে চেপে দিয়েছে। আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল। আমি এগিয়ে গিয়ে সেই চিহ্নটার কাছে দাঁড়ালাম। আমি দেখলাম বৃত্তটার ভেতরের মাটিটা কেমন যেন ভেজা, চটচটে, আর মাটি থেকে একটা তীব্র পচা আমিষ গন্ধ বেরোচ্ছে। গন্ধটা এতই তীব্র যে আমার গাটা গুলিয়ে উঠল। আমি ভয় পেয়ে দৌড়ে গ্রামে ফিরে এসে মোড়ল মশাইকে খবরটা দিলাম। গ্রামের সবাই আমার খেতে এসে ভিড় করল। কেউ বলল এটা নাকি এলিয়েনদের কাজ, তারা নাকি তাদের মহাকাশ যান নামিয়েছিল। কেউ বলল এটা নাকি কোনো বুনো জানোয়ারের কাজ। কিন্তু গ্রামের সবচেয়ে পুরনো মানুষ, আমাদের কেষ্ট দাদু, তিনি চিহ্নটা দেখেই ভয়ে, আতঙ্কে সাদা হয়ে গিয়েছিলেন। তিনি কাঁপা কাঁপা গলায় বলেছিলেন, সর্বনাশ, ও ফিরে এসেছে, শাকিনী ফিরে এসেছে। আমরা প্রথমে তার কথা হেসেই উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আমাদের সেই ভুলটা ভাঙল সেই দিন রাতেই। রাতে আমাদের গ্রামের একটা গরু গোয়াল থেকে উধাও হয়ে যায়। পরদিন সকালে সেই গরুর রক্তাক্ত ছিন্ন ভিন্ন দেহটা পাওয়া যায় আমারই ধান ক্ষেতের সেই গোলকার চিহ্নটা ঠিক মাঝখানে। গ্রামের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবাই বলতে লাগলো এটা শাকিনীরই কাজ, সে আবার জেগে উঠেছে, সে আবার শিকার চাইছে। আমিও খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ঠিক করলাম আমি আজ রাতে আমার ক্ষেত পাহারা দেব, আমি দেখব কে এই শাকিনী। এক অমাবস্যার রাতে আমি একা একা একটা মাচার ওপর আমার ক্ষেতের পাশে লুকিয়ে বসে রইলাম। আমার হাতে ছিল একটা টর্চ আর একটা ধারালো বল্লম। রাত তখন প্রায় 2টো, চারপাশটা ছিল নিস্তব্ধ। হঠাৎ করেই আমি দেখলাম সেই শাকিনী দহের দিক থেকে একটা সবুজ ধোঁয়াশা আলো আমার ক্ষেতের দিকে এগিয়ে আসছে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আলোটা ধীরে ধীরে আমার ক্ষেতের মাঝখানে সেই গোলকার চিহ্নটার উপর এসে স্থির হলো। আর আমি দেখলাম সেই আলোর মধ্যে দিয়ে ধীরে ধীরে একটা ভয়ঙ্কর সাপের মতো মূর্তি মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে। তার শরীরটা ছিল মানুষের মতো, কিন্তু তার কোমর থেকে নিচ পর্যন্ত ছিল একটা বিশাল সবুজ সাপের লেজ। তার চোখ দুটো জ্বলছিল সবুজ আলোয়, আর তার মুখটা চিরে বেরিয়ে এসেছিল দুটো ধারালো বিষাক্ত দাঁত। শাকিনী। সে তার সেই ভয়ঙ্কর রূপ নিয়ে আমার দিকেই তাকিয়েছিল, যেন সে জানত আমি ওখানেই লুকিয়ে আছি। আমি জানি না আমি সেদিন রাতে কিসের সম্মুখীন হয়েছিলাম। আমি শুধু জানি আমি এক ভয়ঙ্কর পৌরাণিক নরখাদক সত্তাকে জাগিয়ে তুলেছি, আর সে হয়তো তার বহু বছরের জমে থাকা খিদে মেটানোর জন্য আমাকেই তার প্রথম শিকার বানাতে চলেছে। শাকিনীর সেই ভয়ঙ্কর অর্ধমানবী অর্ধসর্প রূপ দেখে আমার মনে হয়েছিল আমার হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য থেমে গেছে। আমি মাচার উপর মরার মতো জমে গিয়েছিলাম। আমার হাতে ধরা বল্লমটা ঠক ঠক করে কাঁপছিল। আমি জানি এই সামান্য অস্ত্র দিয়ে এই ভয়ঙ্কর অলৌকিক সত্তার সাথে লড়াই করা সম্ভব নয়। শাকিনীটা আমার দিকে তার সেই সবুজ জ্বলন্ত চোখ দুটো নিয়ে এক দৃষ্টে তাকিয়েছিল। তার মুখে ছিল এক ক্রূর পৈশাচিক হাসি। মনে হলো সে যেন আমার ভয়টাকে উপভোগ করছে। সে তার লম্বা সাপের মতো জিভটা বের করে একবার হাওয়াটা চাটল। তারপর সে একটা হেসি সে সাপের মতো গলায় কথা বলে উঠল। সে বলল, তাহলে তুই, তোর এত সাহস,
তুই আমার রাজত্বে আমার শিকারের জায়গায় লুকিয়ে বসে আছিস? আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। সে আবার বলল, আমি রক্তের গন্ধ পাচ্ছি, তাজা গরম মানুষের রক্তের গন্ধ। তোর শরীর থেকে সেই গন্ধটা আসছে। আজ বহু বছর পর আমি আবার মানুষের রক্ত দিয়ে আমার তৃষ্ণা মেটাবো। এই বলে সে তার বিশাল সবুজ লেজটা দিয়ে মাটিতে একটা সজোরে আঘাত করল। পুরো মাঠটা যেন কেঁপে উঠল। তারপর সে একটা ঝড়ের মতো আমার মাচাটার দিকে তেড়ে এলো। আমি জানি আমার আজ আর রক্ষা নেই। আমি চোখ বন্ধ করে আমার ইষ্ট দেবতার নাম স্মরণ করতে লাগলাম। কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন শাকিনীটা প্রায় আমার মাচার নিচে এসে পড়েছে, তখন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। আমাদের গ্রামের দিক থেকে আমি অনেকগুলো মশাল আর মানুষের সম্মিলিত ক্রুদ্ধ চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। জয় মা কালী, জয় বজরং বলি। আমি চোখ খুলে দেখলাম গ্রামের প্রায় সব পুরুষ লাঠি, সোটা, বল্লম আর মশাল হাতে নিয়ে আমার ক্ষেতের দিকে ছুটে আসছে। তাদের নেতৃত্বে ছিল আমাদের গ্রামের মোড়ল আর কেষ্ট দাদু। তারা শাকিনীটাকে দেখতে পেয়ে তাকে ঘিরে ধরল। শাকিনী এতগুলো লোককে একসাথে দেখে এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। তার চোখে ছিল তীব্র বিস্ময় আর ক্রোধ। সে একটা বিকট গর্জন করে তাদের ওপর ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু গ্রামের লোকেরা ভয় পেল না। তারা তাদের সম্মিলিত শক্তি দিয়ে সেই ভয়ঙ্কর সত্তাটার বিরুদ্ধে রুখে দাঁড়ালো। শুরু হলো এক ভয়ঙ্কর অসম লড়াই। একদিকে এক পৌরাণিক অশুভ সত্তা, আর অন্যদিকে একদল সাধারণ কিন্তু সাহসী গ্রামবাসী। আমিও মাচা থেকে নেমে আমার বল্লমটা হাতে নিয়ে তাদের সাথে যোগ দিলাম। আমরা জানি আমরা হয়তো পারব না, কিন্তু আমরা এটাও জানতাম যে আমরা যদি আজ হার মেনে নিই, তাহলে আমাদের গ্রামটা চিরদিনের জন্য এই শাকিনীর রাজত্বে পরিণত হবে। লড়াইটা চলছিল অনেকক্ষণ ধরে। শাকিনীটা ছিল অচঞ্চল শক্তিশালী। তার লেজের এক একটা আঘাতে আমাদের অনেকেই ছিটকে পড়ছিল, কিন্তু আমরাও হার মানছিলাম না। অবশেষে কেষ্ট দাদু তার বহু বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটা উপায় বের করলেন। তিনি চিৎকার করে বললেন, ওর চোখে আঘাত কর, ওটাই ওর দুর্বলতা। আমরা সবাই মিলে আমাদের হাতের বল্লম আর লাঠি দিয়ে শাকিনীটার চোখ দুটোকে নিশানা করলাম। আমাদের সম্মিলিত আক্রমণে শাকিনীটা যন্ত্রণায় অন্ধের মতো চিৎকার করে উঠল। সে আর দাঁড়াতে পারছিল না। সে মাটিতে পড়ে গিয়ে ছটফট করতে লাগল। আমরা যখন ভাবছি আমরা হয়তো জিতে গেছি, তখন সে তার শেষ ভয়ঙ্কর চালটা চালল। সে তার লিজটা দিয়ে মাটিতে আরও সজোরে আঘাত করতে লাগল, আর সাথে সাথেই আমার ধান ক্ষেতের সেই গোলাকার চিহ্নের মাঝখানের মাটিটা ঘর ঘর শব্দ করে নিচের দিকে ধসে যেতে শুরু করল। তৈরি হলো একটা বিশাল অন্ধকার গর্ত, আর সেই গর্তের ভেতর থেকে বেরিয়ে এলো এক ঝলক ঠান্ডা পচা দুর্গন্ধ। শাকিনীটা সেই অন্ধ অবস্থাতেই সেই গর্তের দিকে এগিয়ে যেতে লাগল। আমরা বুঝলাম সে তার পাতালে থাকা গোপন আস্তানায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা তাকে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু আমরা পারলাম না। সে সেই গর্তের মধ্যে ঝাঁপ দিয়ে অদৃশ্য হয়ে গেল। গর্তটাও নিজে থেকেই আবার মাটি দিয়ে ভরতে যেতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। আমরা সবাই ক্লান্ত, অবসন্ন আর আতঙ্কিত হয়ে সেই জায়গাটার দিকে তাকিয়ে রইলাম। আমরা জানি আমরা আজ রাতে শাকিনীকে হারিয়েছি, কিন্তু আমরা তাকে পুরোপুরি বিনাশ করতে পারিনি। সে আবার ফিরে আসবে, আরও ভয়ঙ্কর, আরও প্রতিহিংসা পরায়ণ হয়ে। আর আমি জানি আমার কাজ এখনো শেষ হয়নি। আমাকে সেই পাতালে থাকা তার গোপন আস্তানায় যেতেই হবে। আমাকে এই অভিশাপের শিকড়টা উপড়ে ফেলতে হবে। শাকিনীর সেই পাতালে অন্তর্ধানের পর আমাদের গ্রামে এক অদ্ভুত থমথমে শান্তি নেমে এসেছিল। কিন্তু আমরা সবাই জানতাম এটা ঝড়ের আগের শান্তি। সে আবার ফিরে আসবে, আর এবার যখন আসবে তখন তার ক্রোধের আগুন হয়তো পুরো গ্রামটাকেই জ্বালিয়ে দেবে। গ্রামের সবাই তখন আমার দিকেই তাকিয়ে। আমি এক সাধারণ চাষি কিভাবে যেন তাদের সবার ভরসার পাত্র হয়ে উঠেছিলাম। আমি জানতাম আমাকে ওই পাতালে যেতেই হবে, কিন্তু কিভাবে? সেই গর্তটা তো আবার মাটি দিয়ে ভরে গেছে। আমি আবার গেলাম কেষ্ট দাদুর কাছে। তিনি সব শুনে কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন। তারপর তিনি বললেন, সুবল, তুই যে পথে নামতে চলেছিস সে পথ বড় ভয়ঙ্কর। সে পথ হলো নাগলোকের পথ। নাগলোক? হ্যাঁ, তিনি বললেন, এই শাকিনী কোনো সাধারণ ডাকিনী নয়। সে হলো নাগলোকের এক নির্বাসিত রাজকন্যা। কোনো এক ভয়ঙ্কর পাপের জন্য তাকে নাগলোক থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আর সে তার ক্রোধ আর যন্ত্রণা মেটানোর জন্য এই পৃথিবীতে এই শাকিনী দহে তার আস্তানা বানিয়েছে। আর ওই গর্তটা, তিনি বললেন, ওটা হলো নাগলোকের প্রবেশদ্বার। ওটা শুধু অমাবস্যার রাতেই খোলে, আর খোলে শাকিনীরই ইচ্ছায়। আমার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তাহলে তো আমার আর কোনো উপায়ই নেই। কেষ্টদাদু বললেন, উপায় একটা আছে, কিন্তু তার জন্য তোকে এমন একজনের সাহায্য নিতে হবে যিনি নাগলোকের ভাষা বোঝেন, যিনি তাদের নিয়মকানুন জানেন। কে তিনি? আমাদের এই বীরভূমেই, তিনি বললেন, বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণের কাছে এক গুপ্ত গুহায় একজন সাধু বাবা থাকেন। লোকে তাকে নাগমণি বাবা বলে ডাকে।
তিনি নাকি সাপেদের সাথে কথা বলতে পারেন। আমি একটা নতুন আশার আলো দেখতে পেলাম। আমি আর দেরি না করে বেরিয়ে পড়লাম বক্রেশ্বরের উদ্দেশ্যে। অনেক খোঁজাখুঁজির পর আমি সেই নাগমণি বাবার গুহায় গিয়ে পৌঁছলাম। বাবা ছিলেন একজন তেজস্বী কিন্তু খুব দয়ালু চেহারার বৃদ্ধ। তার সারা শরীর জুড়ে ছিল সাপের উল্কি। আমি তাকে সবটা খুলে বললাম। তিনি খুব মন দিয়ে আমার কথা শুনলেন। সব শুনে তিনি বললেন, বৎস, তুমি এক ভয়ঙ্কর কিন্তু ততটাই দুঃখী এক আত্মার পাল্লায় পড়েছ। শাকিনী বা তার আসল নাম নাগকন্যা, সে আসলে শয়তান নয়, সে হল পরিস্থিতির শিকার। তিনি বলতে শুরু করলেন, বহু যুগ আগে নাগ লোকে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল, সুর আর অসুরের মতো নাগ আর গরুড়েদের মধ্যে। সেই যুদ্ধে নাগকন্যার স্বামী, যিনি ছিলেন নাগলোকের সেনাপতি, তিনি বীরের মতো লড়াই করে মারা যান। কিন্তু বাবার গলাটা ধরে এলো। কিন্তু নাগলোকেরই কিছু বিশ্বাসঘাতক গরুড়েদের সাথে হাত মিলিয়েছিল। তারা নাগকন্যাকে বোঝায় যে তার স্বামী আসলে মারা যায়নি, তাকে গরুড়েরা বন্দী করে এই পৃথিবীতে অর্থাৎ মর্তলোকে নিয়ে গেছে। তারা তাকে একটা মিথ্যে ম্যাপ দিয়ে এই শাঁখিনী দহের ঠিকানাটা দেখিয়ে দেয়, আর তাকে বলে যে এখানেই তার স্বামীকে বন্দী করে রাখা হয়েছে। নাগকন্যা তার ভালোবাসার টানে তার স্বামীর খোঁজে নাগলোকের নিয়ম ভেঙে এই পৃথিবীতে চলে আসে। কিন্তু এখানে এসে সে বুঝতে পারে সে প্রতারিত, সে আর কোনোদিনও নাগলোকে ফিরে যেতে পারবে না। সেই থেকেই বাবা বললেন, তার মনে সমস্ত মানব জাতির উপর এক তীব্র ঘৃণা জন্মে গেছে। সে ভাবে মানুষরাই হলো তার এই দুর্ভাগ্যের কারণ, তাই সে প্রতিশোধ নেয়। আমার বুকের ভেতরটা নাগকন্যার জন্য করুণায় ভরে উঠল। আমি বললাম, এর থেকে কি মুক্তির কোনো উপায় নেই বাবা? তাকে কি তার ভুলটা বোঝানো সম্ভব নয়? নাগমণি বাবা বললেন, উপায় একটাই আছে। যে মিথ্যের উপর ভিত্তি করে তার এই ঘৃণা, সেই মিথ্যেটাকেই ভেঙে দিতে হবে, তাকে সত্যিটা দেখাতে হবে। কিন্তু কিভাবে? তোকে নাগলোকে যেতে হবে, বাবা বললেন। আমার পায়ের তলা মাটি সরে যাচ্ছিল। তোকে নাগলোকে গিয়ে তিনি বললেন, নাগকন্যার আত্মা প্রতীকটা নিয়ে আসতে হবে, আর সেটা তার সামনে প্রমাণ হিসেবে তুলে ধরতে হবে। তবেই হয়তো তার ভ্রম দূর হবে, সে শান্ত হবে। কিন্তু আমি নাগলোকে যাব কি করে? নাগমণি বাবা হাসলেন, সেই পথ তোকে নাগকন্যা নিজে দেখিয়ে দেবে। তোকে শুধু তার বিশ্বাসটা অর্জন করতে হবে। তিনি আমাকে একটা ছোট সাপের মতো দেখতে বাঁশি দিলেন। বললেন, এটা হলো নাগমোহন বাঁশি। এর সুর সাপেদের বশ করতে পারে। সামনের অমাবস্যার রাতে তুই আবার সেই ধান ক্ষেতের গর্তের কাছে যাবি, আর তোর সমস্ত মন প্রাণ দিয়ে এই বাঁশিটা বাজাবি। যদি তোর সুর নাগকন্যার হৃদয়ে পৌঁছতে পারে, তাহলে সে হয়তো তোর জন্য আবার সেই পাতালে যাওয়ার দরজাটা খুলে দেবে। আমি কাঁপা কাঁপা হাতে সেই বাঁশিটা নিলাম। আমি জানি না আমি এই প্রায় অসম্ভব কাজটা করতে পারবো কিনা। আমি শুধু জানি আমার হাতে এখন শুধু আমার গ্রামেরই নয়, এক নাগকন্যারও মুক্তির চাবিকাঠি। নাগমণি বাবার কাছ থেকে সেই নাগমোহন বাঁশিটা নিয়ে আমি যখন আমার গ্রামে ফিরে এলাম, তখন আমার মনটা ছিল একই সাথে আশা আর আশঙ্কায় ভরা। আমাকে নাগলোকে যেতে হবে, এই ভাবনাটাই আমার কাছে ছিল অবিশ্বাস্য। কিন্তু আমি জানতাম এটা ছাড়া আর কোনো উপায় নেই। আমি পরের অমাবস্যার রাতের জন্য অপেক্ষা করতে লাগলাম। এই কয়েকদিনে আমি দিন রাত ধরে সেই বাঁশিটা বাজানোর অভ্যেস করতে লাগলাম। প্রথমে আমার বাঁশি থেকে শুধু বেসুরো কর্কশ আওয়াজই বেরোচ্ছিল, কিন্তু আমি হাল ছাড়লাম না। আমি আমার সমস্ত আবেগ, আমার সমস্ত করুণা সেই সুরের মধ্যে ঢেলে দেওয়ার চেষ্টা করতে লাগলাম। আমি ভাবতাম আমি যেন নাগকন্যারই দুঃখের কাহিনীটা সুরের মাধ্যমে তাকেই শোনাচ্ছি। অবশেষে সেই রাতটা এলো। রাত তখন প্রায় 2টো। আমি একা একা সেই ধান ক্ষেতের সেই গোলকার চিহ্নটার কাছে গিয়ে দাঁড়ালাম। আমি চোখ বন্ধ করে সেই নাগমোহন বাঁশিটা আমার ঠোঁটের কাছে তুলে ধরলাম। তারপর আমি আমার জীবনের সবচেয়ে করুণ, সবচেয়ে আবেগঘন সুরটা বাজাতে শুরু করলাম। আমার বাঁশির সুর সেই অমাবস্যার রাতের নিস্তব্ধতাকে চিরে বহু দূরে ছড়িয়ে পড়ছিল। আমি যখন প্রায় আমার সমস্ত শক্তি দিয়ে বাঁশিটা বাজিয়ে চলেছি, তখন হঠাৎ করে আমার চারপাশের মাটিটা কাঁপতে শুরু করলো। আমি চোখ খুলে দেখলাম সেই গোলকার চিহ্নটার মাঝখানের মাটিটা আবার ঘর ঘর শব্দ করে নিচের দিকে ধসে যাচ্ছে। নাগলোকের দরজা আবার খুলে গেছে। আমার বুকের ভেতরটা একই সাথে ভয় আর উত্তেজনায় ধরাস ধরাস করে উঠল। আমি আর এক মুহূর্তও দেরি করলাম না। আমি সেই অন্ধকার পাতালে যাওয়ার গর্তটার কিনারায় গিয়ে দাঁড়ালাম। কিন্তু এবার আমি আর ভয় পেলাম না। আমি জানি আমাকে আজ এই পথেই যেতে হবে। আমি যখন গর্তটার ভেতরে ঝাঁপ দিতে যাব, ঠিক তখনই গর্তের ভেতর থেকে সেই বিশাল সবুজ সাপের লেজটা বেরিয়ে এলো। শাকিনী বা নাগকন্যা। সে তার সেই ভয়ঙ্কর কিন্তু আজ খুব শান্ত রূপ নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। তার সবুজ জ্বলন্ত চোখ দুটোয় আজ আর কোনো ক্রোধ বা হিংসা ছিল না, ছিল শুধু তীব্র বিস্ময় আর এক গভীর প্রশ্ন। সে তার সেই হিস হিসে গলায় বলল, তুই তুই এই সুর জানলে কি করে? এই সুর তো শুধু আমার। সে কথাটা শেষ করতে পারল না।
তার গলাটা ধরে এলো। আমি বাঁশিটা বাজানো থামিয়ে খুব শান্ত গলায় বললাম, হ্যাঁ নাগকন্যা, এই সুর তোমারই, তোমার ভালোবাসার, তোমার যন্ত্রণার। আমি সব জানি, আমি বললাম। আমি জানি তুমি প্রতারিত হয়েছ, আমি জানি তুমি প্রতিশোধ চাও না, তুমি চাও ন্যায়। আমার কথা শুনে তার চোখ দুটো ছলছল করে উঠল। আমি বললাম, আমি তোমাকে সাহায্য করতে চাই, আমি তোমাকে সত্যিটা দেখাতে চাই। তুমি কি আমাকে বিশ্বাস করবে? তুমি কি আমাকে নাগলোকে তোমার সাথে নিয়ে যাবে? নাগকন্যা আমার দিকে কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে রইল। সে হয়তো আমার মনের ভেতরটা পড়ার চেষ্টা করছিল। অবশেষে সে তার মাথাটা নাড়ল। সে তার সাপের মতো লেজটা বাড়িয়ে আমার শরীরটাকে খুব সাবধানে পেঁচিয়ে ধরল। তারপর সে আমাকে নিয়ে সেই অন্ধকার পাতালে যাওয়ার গর্তটার গভীরে তলিয়ে যেতে শুরু করল। আমি জানি না আমি কোথায় যাচ্ছি, আমি জানি না সেই নাগলোকে আমার জন্য কি অপেক্ষা করছে। আমি শুধু জানি আমি এক প্রতারিত, দুঃখী আত্মার বিশ্বাস অর্জন করতে পেরেছি। আর হয়তো এটাই আমার সবচেয়ে বড় শক্তি। নাগলোকের সেই অন্ধকার গর্তের গভীরে তলিয়ে যাওয়ার অনুভূতিটা ছিল অদ্ভুত। আমার মনে হচ্ছিল আমি যেন কোনো সময়হীন, স্থানহীন জগতের মধ্যে দিয়ে ভেসে চলেছি। নাগকন্যার লেজের বাঁধনটা ছিল শীতল কিন্তু সুরক্ষিত। অবশেষে আমাদের সেই পতনটা শেষ হলো। আমি চোখ খুলে যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমরা দাঁড়িয়েছিলাম এক বিশাল আলো ঝলমলে পাতালপুরীতে। চারদিকে শুধু মণি, মুক্তা আর স্ফটিকের প্রাসাদ। ছাদ থেকে ঝরে পড়ছে নীল, সবুজ, সোনালি আলোর ঝর্ণা। এটাই নাগলোক। কিন্তু এই অপূর্ব সৌন্দর্যের মধ্যেও ছিল এক গভীর চাপা বিষণ্ণতা। আমি দেখলাম নাগলোকের বাসিন্দারা, অর্থাৎ নাগ আর নাগিনীরা সবাই খুব দুঃখী। তাদের মুখে কোনো হাসি নেই। নাগকন্যা আমাকে তাদের রাজপ্রাসাদের দিকে নিয়ে গেল। আমরা যখন রাজসভার সামনে পৌঁছলাম তখন আমি দেখলাম সিংহাসনে বসে আছেন এক অতি বৃদ্ধ কিন্তু তেজস্বী নাগরাজ। তিনি নাগকন্যাকে দেখেই সিংহাসন থেকে নেমে এলেন। তার চোখে ছিল জল। তিনি কান্না ভেজা গলায় বললেন, পার্বতী, মা আমার, তুই ফিরে এসেছিস। আমি বুঝলাম ইনিই নাগকন্যার বাবা। নাগকন্যাও তার বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। তারপর নাগকন্যা আমাকে দেখিয়ে তার বাবাকে সবটা খুলে বলল। নাগরাজ সব শুনে আমার সামনে এসে হাত জোড় করে বললেন, হে মর্তবাসী, তুমি আমার মেয়ের চোখ খুলে দিয়েছ। তুমি আমাদের পুরো নাগ বংশকে এক ভয়ঙ্কর পাপ থেকে রক্ষা করেছ। আমরা তোমার কাছে চির ঋণী। আমি বললাম, আমি কিছুই করিনি মহারাজ, আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। না, তিনি বললেন, তুমি যা করেছ তা অসাধারণ। এবার আমাদের পালা আমাদের কর্তব্য পালন করার। তিনি তার সেনাপতিকে নাগকন্যার স্বামীর, অর্থাৎ নাগ সেনাপতির আত্মা প্রতীকটা নিয়ে আসার নির্দেশ দিলেন। কিছুক্ষণের মধ্যেই সেনাপতি একটা ছোট রূপোর কৌটোর মধ্যে একটা উজ্জ্বল সোনালী নাগ মণি নিয়ে এলেন। নাগরাজ সেই মণিটা নাগকন্যার হাতে তুলে দিয়ে বললেন, যাও মা, এবার তুমি তোমার স্বামীর কাছে ফিরে যাও। সেও স্বর্গে তোমার জন্যেই এতদিন ধরে অপেক্ষা করছে। নাগকন্যার মুখে এক পরম স্বর্গীয় হাসি ফুটে উঠল। সে আমার দিকে ফিরে শেষবারের মতো কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকাল। তারপর তার শরীরটা ধীরে ধীরে একটা উজ্জ্বল সোনালী আলোয় পরিণত হয়ে নাগলোকের ছাদ ভেদ করে ওপরের দিকে মিলিয়ে গেল। আমি জানি সে তার ভালোবাসার কাছে ফিরে গেছে, তার যাত্রা শেষ। নাগরাজ আমাকে তার রাজ্যে থেকে যাওয়ার জন্য অনেক অনুরোধ করলেন। তিনি আমাকে অনেক ধন, রত্ন, ক্ষমতা দিতে চাইলেন, কিন্তু আমি রাজি হলাম না। আমি বললাম, মহারাজ, আমার জগৎ ওই মাটির পৃথিবীতেই। আমার ধান ক্ষেত, আমার গ্রাম, আমার পরিবার আমার জন্যই অপেক্ষা করছে। নাগরাজ আমার কথায় খুব খুশি হলেন। তিনি আমাকে তার নিজের এক শক্তিশালী রক্ষাকারী নাগ কবচ উপহার দিলেন। তারপর তিনি তার অলৌকিক শক্তি দিয়ে আমাকে আবার সেই ধান ক্ষেতের সেই গর্তের মুখে ফিরিয়ে দিয়ে গেলেন। আমি যখন আমার গ্রামে ফিরে এলাম তখন ভোরের আলো ফুটছে। আমি দেখলাম আমার ধান ক্ষেতের সেই গোলাকার চিহ্নটা আর নেই। মাটিটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। সেই ঘটনার পর আমাদের গ্রামে আর কোনোদিনও কোনো অঘটন ঘটেনি। শান্তি দিঘি তার নামটাকে আবার সার্থক করে তুলেছে। আর আমি সুবল, এক সাধারণ চাষি। কিন্তু আমি এখন জানি এই সাধারণ জীবনের আড়ালেও কত অসাধারণ, অবিশ্বাস্য রহস্য লুকিয়ে থাকে। আমি আজও যখন আমার ধান খেতে কাজ করি তখন আমার মনে হয় আমি যেন আমার মাটির নিচে এক অন্য জগতের স্পন্দন অনুভব করতে পারি। আমি ভয় পাই না। আমি জানি আমি একা নই। আমার সাথে আছে এক নাগকন্যার আশীর্বাদ আর এক বন্ধুর নীরব উপস্থিতি। তা গাইস, গল্পটা কেমন লাগলো? আশা করি গল্পটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এইরকম ভৌতিক গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
নেক্সট টাইম এর থেকেও ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত FM জুনিয়র 2 চ্যানেলের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।